নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একই বাড়িতে ঘটে যাওয়া ৪ খানা অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি ৪টে নয়, এর আগেও কিন্তু আমরা সেই বাড়ির অনেকগুলো অভিজ্ঞতা শুনেছি। আজ আমি আপনাদের শোনাবো ৪ খানা অভিজ্ঞতা। যারা নিয়মিত শুনছেন আমাদের এই অভিজ্ঞতাগুলো, আশা করি তারা বুঝতেই পেরেছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেবলীনা মুখার্জি ব্যানার্জির দাদুর বাড়িতে ঘটে যাওয়া ৪ খানা অভিজ্ঞতা। সেই ৪টে অভিজ্ঞতা বড়ই অদ্ভুত এবং সেগুলোই আপনারা শুনবেন। আজ শুধুমাত্র থাকছে আপনাদের জন্য দেবলীনার অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড। নমস্কার দাদা, তুমি আগেও আমার বেশ কয়েকটা অভিজ্ঞতা শুনিয়েছ এবং আজও আমি আমার আর একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আজ আমার দাদুর বাড়ির সম্পর্কে কিছু ঘটনা আমি তোমায় শোনাবো। একটা আমার বাবার সাথে ঘটেছিল, আর একটা আমার মায়ের সাথে। এছাড়াও আরও দুটো ঘটনা ঘটেছিল আমার দিদির সাথে। প্রথম ঘটনায় আসি, যেটা আমার বাবার কাছে শোনা। বাবার বয়স তখন বেশি না, ওই 19-20। সেই সময় বাবার কোনো এক দুঃসম্পর্কের এক মামি আর মামা এসেছিল আমাদের বাড়িতে। তোমাকে তো আগেই বলেছি যে আমাদের বাড়িটা বিশাল বড়, তাই কখন কে কোথায় আছে সেটা খুঁজতে বেশ বেগ পেতে হতো। তো একদিন রাতের বেলা ওই বাবার যে মামি বেড়াতে এসেছিল তাকে ঠাকুমা খুঁজে পাচ্ছিল না। তো এই ঘর ওই ঘর, এই ছাদ ওই ছাদ, অনেক খোঁজার পর ঠাকুমা বাবাকে বলে যে, দেখ তো তোর মামি কোথায় গেল, আমি এদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। রাত তখন বেশ অনেকটাই। বাবা দেখলো ঘড়িতে তখন প্রায় 11:30। বাবা ওই দিক ওদিক খোঁজার পর ভাবলো যে এদিকে কোথাও নেই, দেখি ওই 3তলার ছাদের দিকটাতে আছে কিনা। এবার যেমন ভাবা তেমন কাজ। বাবা এক দৌড়ে ছাদে গিয়ে দেখে যে মামি ছাদের এক কোণে রেলিংয়ের ওপরে ভর করে চুপ করে দাঁড়িয়ে আছে। এবার বাবা ডাকে, মামি, ও মামি, কিন্তু কোনো সাড়া পায় না। আবার মামিকে ডাকে। এবার মামি হঠাৎ করে রিপ্লাই দেয় বেশ গম্ভীর গলায় যে কি হলো, কি চাই। তখন বাবা বলে যে না, মা তোমাকে খুঁজছে, তুমি নিচে এসো। এটা বলার পর মামি যখন বাবার দিকে ঘুরে তাকায়, মামির সেই রূপ দেখে বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়। বাবা বলে যে মামির নাকি হাঁটু পর্যন্ত লম্বা চুল ছিল, আর সেই চুল পুরোপুরি খোলা, মানে এলোমেলো চুল যা হাওয়াতে উড়ছে, আর চোখ দুটো প্রচণ্ড লাল, আর শাড়ির আঁচল মাটিতে লুটোচ্ছে। মামি বাবার দিকে যখন ঘুরে তাকায় তখন কেমন যেন একটা মিক্সড ভয়েসে বলে যে, তুই এখানে কেন, এখান থেকে চলে যা, আমি এখন নিচে যাব না। বাবা দৌড়ে নিচে নেমে আসে এবং ঠাকুমাকে সবটা জানায়। এবার ঠাকুমা যখন ছাদে যাওয়ার জন্য ঘর থেকে বেরোচ্ছে, তখন ঠাকুমা দেখে যে বাবা যে রূপের বর্ণনা করেছে সেই রূপেই মামি নিচে নেমে আসছে। বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায়। তারপর সেই অনেক ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক করা হয়, কিন্তু কিছুতেই নাকি কিছু হয় না। এরপর বাবার সেই মামা মামিকে নিয়ে বাড়ি চলে যায়। শোনা যায় যে সেই মামি নাকি ধীরে ধীরে পাগল হয়ে গেছিল, আমৃত্যু নাকি সুস্থ হয়নি। এবার বলি আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা, ঠিক ওই বাড়িতেই। সালটা সম্ভবত ওই 1995। আমি তখন বেশ অনেকটাই ছোট। হঠাৎ আমার ছোট কাকিমা, ওই রান্নাঘরে স্টোভ ছিল, স্টোভ বাস্ট করে আগুনে পুড়ে মারা যায়। শরীরের প্রায় 90% পুড়ে গেছিল। তোমাকে তো আগেই জানিয়েছিলাম যে ওই বাড়িতে আমরা থাকতাম না, অন্য একটা বাড়িতে থাকতাম। যখন কোনো ওকেশন হতো তখন যেতাম ওখানে। তো কাকিমা মারা যাওয়াতে আমরা ওইখানেই ছিলাম। তো শ্রাদ্ধের দিন সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর আমরা শুয়েছি খাটে। আমরা 3জন, মানে আমি, আমার 2 বোন আর মা।
আর বাবা শুয়েছিল নিচে বিছানা পেতে। ঠিক ওই রাত 2টো নাগাদ মতো হবে, মা অনুভব করে যে মায়ের কোমরটা কেউ যেন খুব জোরে চেপে ধরেছে। মা অনেক কষ্টেও পাশ ফিরতে পারছে না। তারপর মা দেখে যে কেউ মায়ের মাথার কাছের বালিশটা আস্তে আস্তে টানছে। ততক্ষণে কিন্তু মায়ের কোমর ছেড়ে দিয়েছে। তো মা ভাবে যে ঘুমের ঘরে হয়তো বালিশটা সরে যাচ্ছে, তো মা আবার বালিশটাকে টেনে নিয়ে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু মা পরিষ্কার বুঝতে পারছে যে বালিশটা কেউ টেনে নিচ্ছে। এবার মা না ব্যাপারটাতে খুব ভয় পায়, আর ভয় পেয়ে মাথার বালিশটাকে জোরে টেনে পায়ের দিকে ছুঁড়ে মারে। সেই বালিশটা কিন্তু মায়ের পায়ের সাথে টাচ হয়েছিল। এবার তখনও মা বুঝতে পারছে কেউ যেন মায়ের পায়ের কাছ থেকে বালিশটা সরিয়ে নিতে চাইছে। তো মা এবার যেটা করে যে মা উঠে ওই বালিশটাকে ছুঁড়ে দেয় খাটের নিচে। হ্যাঁ, এবং মায়ের কাছে একটা টর্চ ছিল, মাসির টর্চটা নিয়ে শুয়ে পড়ে। বাকি কিন্তু আমরা ঘরে সবাই ঘুমোচ্ছি। এরই মধ্যে ওই 3টে 3:30 নাগাদ আমার ঘুম ভাঙে। আমি মাকে উঠাই বাথরুমে যাওয়ার জন্য। এবার মা তো জেগেই ছিল, একটু তন্দ্রাচ্ছন্ন ছিল আর কি। এবার আমি যখন বললাম যে বাথরুমে যাব, তখন মা টর্চটা অনেকক্ষণ খুঁজলো, কিন্তু কোথাও টর্চটা পেল না। এবার পরদিন সকালে টর্চটা খুঁজে পাওয়া গেল আমার দিদির পায়ের নিচে। এ ব্যাপারটা বেশ অদ্ভুত, কারণ মা শুয়েছিল খাটের একদিকে আর দিদি একেবারেই অন্যদিকে, আর মাঝখানে আমি আর ছোটদি শুয়েছিলাম। পরদিন সকালে যখন মা ঠাকুমাকে এই ব্যাপারগুলো বলে, তখন ঠাকুমা বালিশটা খাটের তলা থেকে বের করে দেখে যে ওই বালিশটা ছিল ছোট কাকিমার বালিশ। আর আমার ছোট কাকিমা আমার মাকে নাকি খুব একটা পছন্দ করতো না, তাই হয়তো আমার মায়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। এবার আসি আমার দিদির ঘটনায়। এবার দিদি তখন মাধ্যমিক এক্সাম দেবে, তাই ঠাকুমার কাছে চলে যায়, কারণ ওই বাড়ি থেকে দিদির স্কুল ছিল বেশ কাছে এবং সেখান থেকে সুবিধেই হবে। তো একদিন দুপুরবেলা ও বাথরুমে যায় এবং শুনতে পায় কেউ যেন রান্নাঘরে গ্লাসের মধ্যে কিছু গুলছে। ওই গ্লাসের মধ্যে চামচ দিয়ে ঘোরালে যেরকম আওয়াজ হয়, ঠিক তেমন। দিদি একটু থমকে গিয়ে জিজ্ঞেস করে যে কে, কিন্তু কোনো সাড়া নেই। সেই আওয়াজটা হয়েই যাচ্ছে। তো দিদি সাহস করে রান্নাঘরে গিয়ে দেখে যে একটা গ্লাসে কেউ যেন কিছু গুলছিল, কিন্তু ঘরে কেউ নেই। কিন্তু একটা গ্লাসের চামচটা রয়েছে, আর জলটা তখনও হালকা নড়ছে। আর একবার সেম ঘটনা সেই বাড়ি ওর সাথে ঘটেছিল। রাত তখন বেশি না, ওই 9টা মতো হবে, কারেন্ট চলে গেছে। ঠাকুমা একটা হ্যারিকেন জ্বালিয়ে রাখতো এবং সেটা নিয়ে দিদি বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার সময় একটা চৌবাচ্চা পড়ে। দিদি ওখানে হ্যারিকেনটা রেখে বাথরুমে ঢোকে, কিন্তু বাথরুম থেকে বেরিয়ে আসার পর আর হ্যারিকেনটা কোথাও খুঁজে পায় না। এই অন্ধকারের মধ্যেই দিদি দৌড়ে ঠাকুমার কাছে যায় এবং ঠাকুমাকে বলে যে ঠাকুমা, তুমি কি হ্যারিকেনটা নিয়ে এসছো? কিন্তু ঠাকুমা বলেন যে তিনি হ্যারিকেন আনেননি। এই ঘটনাটা যখন ঘটে, তখন কিন্তু দিদি আর ঠাকুমা ছাড়া বাড়িতে কেউ ছিল না। তো এবার ঠাকুমা আর দিদি মিলে যখন হ্যারিকেনটা খুঁজতে যায়, তখন দেখে যে দিদি যেখানে বাথরুমে গেছিল ঠিক তার উল্টো দিকের যে একটা ছোট্ট ছাদ, সেই ছাদের ওপরে হ্যারিকেনটা রাখা আছে। দিদি এই ব্যাপারটাতে খুব ভয় পেয়ে যায় এবং তার পরদিনই বাড়ি চলে আসে এবং সেখান থেকে বাকি পরীক্ষা দেয়। এই ছিল আমাদের বাড়ির ঘটনা। থ্যাংক ইউ দাদা। শুনলেন দেবলীনা দাদুর বাড়িতে ঘটে যাওয়া 4টে অভিজ্ঞতা।
আমি প্রথমেও যেমনটা বলছিলাম, বেশ অদ্ভুত 4খানা অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। কি করতে হবে? কিচ্ছু না, কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই শেয়ার করতে পারেন। আর এছাড়াও যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, সেটাও খুব সহজে করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।